বিশাল কক্ষটি, ঠিক মাঝখানে বড় আর উঁচু একটি বিছানা পাতা। রাজকীয় বিছানার উপরে একজন ব্যক্তি শুয়ে আছেন। খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন তিনি। তবে হঠাৎ করে তার দিকে তাকালে তিনি জীবিত না মৃত তা ঠিক বোঝা যায় না। মধ্যরাত। হঠাৎ ধীরে ধীরে চোখ মেললেন তিনি বিড়বিড় করতে করতে বলছিলেন, হে আল্লাহ, যদি একজনের প্রাণ নিয়ে আরেকজনের প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে পুত্রের প্রাণের বিনিময়ে আমার নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত। 1529 সালে ঘাগরার যুদ্ধে আফগানদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় মুঘল সাম্রাজ্যকে হিন্দুস্তানে পাকাপোক্ত একটি অবস্থান গড়ে দিল। প্রচণ্ড পেটে ব্যথার কারণে সম্রাটের এক পুত্র অসুস্থ হয়ে হঠাৎ করেই মারা যান। সম্রাট বাবর ও দিলদার বেগমের এই পুত্রের নাম ছিল আলোয়ার মির্জা। ঘটনার আকস্মিকতায় পুরো মুঘল পরিবার হতভম্ব হয়ে যায়। শোকের প্রাথমিক ধাক্কা কাটতে বেশ কিছুটা সময় লেগে যায়। কিছুদিন পর এরকম থমথমে অবস্থা কাটাতে সম্রাট বাবর আবারও তার স্ত্রীদের নিয়ে ধোলপুরের দিকে যাত্রা করলেন। তবে ধোলপুর যেও বাবর তেমন একটা স্বস্তি পেলেন না, কারণ দিল্লি থেকে মাওলানা মোহাম্মদ ফারঘালি বাবরের জন্য একটি পত্র পাঠালেন। পত্রে মাওলানা ফারঘালি দিল্লিতে বাবরের প্রিয় পুত্র হুমায়ুনের অসুস্থতার খবর জানালেন। এই পত্র পেয়ে বাবর দ্রুত হুমায়ুনকে দিল্লি থেকে রাজধানী আগ্রা নিয়ে আসার নির্দেশ দিয়ে আগ্রার দিকে ছুটতে লাগলেন। হুমায়ুন কখনো এরকম মারাত্মক অসুস্থতায় ভোগেনি। উন্নত চিকিৎসার জন্য দ্রুত শাহজাদা হুমায়ুনকে নৌকাযোগে রাজধানী আগ্রা নিয়ে আসা হল। আগ্রার রাজপ্রাসাদে তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসকেরা হুমায়ুনের চিকিৎসা শুরু করলেন। বাবরের মনে তখন আর কোনো শান্তি ছিল না। হুমায়ুনকে তিনি তার অন্য যে কোনো পুত্র থেকে বেশি ভালোবাসতেন। গোটা হিন্দুস্তান অভিযানের সময় বাবরকে সঙ্গ দিয়েছিলেন তার এই পুত্র। তাই বাবর আর হুমায়ুনের মাঝে একটি বিশেষ আত্মিক বন্ধন তৈরি হয়েছিল, যা বাবরের মৃত্যুর পূর্ব পর্যন্ত বজায় ছিল। বাবর পুত্রের অসুস্থতায় অস্থির হয়ে ঘন ঘন পুত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছিলেন। হুমায়ুন প্রায় অচেতনের মতো বিছানায় শুয়েছিলেন। সম্রাট বাবর নিজে জানতেন হুমায়ুনকে তিনি কতটা ভালোবাসতেন, আর তাই পুত্রের রোগশয্যার পাশে বসে পুত্রের জন্য এক মনে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তারপরও চিকিৎসা কিংবা প্রার্থনা হুমায়ুনের জন্য এর কোনোটি কাজ করছিল না। সুস্থতার কোনো লক্ষণই হুমায়ুনের মাঝে দেখা যাচ্ছিল না। এই সময় বাবরের দরবারের বেশ কয়েকজন পরামর্শ দিলেন, বাবর যদি তার নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করে দেন তাহলে হয়তো আল্লাহ তার পুত্র হুমায়ুনের জীবন ভিক্ষা দিতে পারেন। এই কথা শোনা মাত্র বাবর ভাবতে লাগলেন, এমন কে আছে যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। হঠাৎ বাবরের মাথায় আসলো, প্রতিটি মানুষই তার নিজের জীবনকে অন্য সব কিছু চেয়ে বেশি ভালোবাসে, আর তাই বাবর তার পুত্র হুমায়ুনের জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। কারণ একজন পিতা হিসেবে বাবর তার পুত্র হুমায়ুনকে তার জীবন থেকেও বেশি ভালোবাসতেন। বাবর চাইছিলেন নিজের জীবনের বিনিময়ে হলেও পুত্র হুমায়ুনের জীবন যেন রক্ষা পায়। এরপরেই এক রাতে তিনি পুত্রের শয্যার পাশে চক্রাকারে ঘুরতে লাগলেন আর বিড়বিড় করে বলতে লাগলেন, হে আল্লাহ, যদি একজনের প্রাণ নিয়ে আরেকজনের প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে পুত্রের প্রাণের বিনিময়ে আমার নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত। আশ্চর্যজনক হলেও সত্য, এর কিছুদিন পরেই হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন, আর সম্রাট বাবর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন। তবে হুমায়ুনের সুস্থ হয়ে ওঠা আর সম্রাট বাবরের অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়ার মাঝে কয়েক মাসের ব্যবধান ছিল। সুস্থ হয়ে ওঠার পরও পুরোপুরি আরোগ্য লাভের জন্য শাহজাদা হুমায়ুন 2-3 মাস বিশ্রাম নেন। এই সময়ে ধীরে ধীরে সম্রাট বাবরের ভেতরে অসুস্থতার লক্ষণ ফুটে উঠতে শুরু করে। এই অসুস্থতার ভেতরেই বাবর হুমায়ুনকে রাজকীয় কাজে কালিঞ্জর যেতে নির্দেশ দেন। পিতার এই অসুস্থতায় হুমায়ুন কালিঞ্জর যেতে একটু দ্বিধান্বিত ছিলেন, কিন্তু সম্রাটের আদেশ সব সময় আদেশ, তাই তিনি তার পিতা ও সম্রাটের আদেশ মেনে নিয়ে কালিঞ্জর চলে যান। পিতার এই অসুস্থতার মাঝে শেষ পর্যন্ত হুমায়ুন হয়তো কালিঞ্জর যেতে রাজি হতেন না, কিন্তু শেষমেশ কি মনে করে যেন কালিঞ্জর চলে যান।
হুমায়ুন ভেবেছিলেন তার পিতার অসুস্থতা হয়তো তেমন গুরুতর কিছু না, কিন্তু কালিঞ্জর যাওয়ার কিছুদিনের ভেতরেই বাবরের মারাত্মক অসুস্থতার খবর তাকে জানানো হলে তিনি দ্রুত আগ্রায় ফিরে আসেন। হুমায়ুন ফিরে এসে পিতাকে খুবই অসুস্থ অবস্থায় পেলেন। রাজকীয় দুর্গে বাবরের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো, কিন্তু তারপরও ধীরে ধীরে বাবরের রোগের প্রকোপ বাড়তে থাকল। এমনকি হাঁটা চলা কিংবা বিছানা থেকে উঠে বসার শক্তিটুকুও হারিয়ে ফেললেন তিনি। তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যেতে লাগল। হিন্দুস্তানের মহান অধিপতি সম্রাট বাবর বুঝতে পারলেন পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। নিজের যা কাজ ছিল পৃথিবীতে তা তিনি শেষ করে ফেলেছেন, তবে তখনও একটা কাজ বাকি ছিল। তিনি সেই কাজটি সম্পাদনের জন্য তার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের রাজদরবারে ডাকলেন। 1530 সালের 22শে ডিসেম্বর আগ্রার পুরাতন দুর্গ। নিজের শারীরিক দুর্বল অবস্থা নিয়েই সম্রাট বাবর রাজদরবারে তার সিংহাসনে গিয়ে বসলেন। পরিবার আর সভাসদের সবাই অনুরোধ করেছিলেন যা বলার তা নিজের ব্যক্তিগত কক্ষ থেকেই ঘোষণা করতে, কিন্তু সম্রাট বাবর চাইছিলেন যা বলার তা এই সিংহাসন থেকেই বলবেন। অসুস্থ সম্রাট সিংহাসনে বসে আছেন। দরবার আর পরিবারের লোকেরা উৎসুক দৃষ্টিতে সম্রাটের দিকে চেয়ে আছেন। সম্রাট বাবর হঠাৎ কিছু বলতে শুরু করলেন। আল্লাহর কৃপায় ও আপনাদের সমর্থনে আমি আমার জীবনের সবকিছুই অর্জন করতে সক্ষম হয়েছি। পৃথিবীতে আমার সব ইচ্ছায় পূরণ হয়েছে, তবে আমি সুস্থ অবস্থায় নিজের সব কাজ সম্পূর্ণ করতে পারলাম না। আজ আপনাদের সামনে আমি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করছি। আমার পরে আমি মুঘল সিংহাসনে হুমায়ুনকে বসিয়ে যেতে চাই। আমি আশা করব আমার প্রতি আপনারা যেমন অনুগত ছিলেন, বাদশাহ হিসেবে আপনারা হুমায়ুনের প্রতিও ঠিক তেমনই অনুগত থাকবেন, তার সকল কাজকে সমর্থন জানাবেন। আমি আশা করছি মহান আল্লাহর দয়ায় হুমায়ুন সফলভাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে। দরবারে উপস্থিত বাবরের সভাসদরা কান্না ভেজা চোখে তাদের প্রিয় সম্রাটের সামনে শপথ করলেন তারা নিজেদের জীবন দিয়ে হলেও তাদের সম্রাটের শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করবেন। এরপর সম্রাট বাবর হুমায়ুনের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বললেন, হুমায়ুন, আমি তোমাকে তোমার ভাই বোন, আত্মীয় স্বজন ও তোমার প্রজাদের আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। সম্রাট বাবর চাইলেই পারতেন নিজের ব্যক্তিগত কক্ষে সবাইকে ডেকে নিজের শেষ ইচ্ছার কথা বলে যেতে, কিন্তু তিনি ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দিতে রাজি ছিলেন না। তিনি জানতেন তার মৃত্যুর পর হুমায়ুনকে সিংহাসনে বসতে বাধা দেয়া হবে, তাই জীবিত থাকতেই সবার সামনে আনুষ্ঠানিকভাবে তিনি হুমায়ুনকে সিংহাসনের বৈধ দাবিদার স্বীকৃতি দিয়ে দিলেন। 1530 সালের 26শে ডিসেম্বর আগ্রার পুরাতন দুর্গ। হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট ঘোষণা দেওয়ার 3 দিন পরে হিন্দুস্তান ও মহান মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন বাবর এই নশ্বর পৃথিবীকে বিদায় জানিয়ে মহান আল্লাহর কাছে চলে গেলেন। পেছনে রেখে গেলেন নিজের জীবনের বিশাল এক কীর্তি আর বীরত্বপূর্ণ এক অসমাপ্ত অধ্যায়। সম্রাটের মৃত্যুর পর এই সংবাদটি গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হলো, কারণ মুঘল সাম্রাজ্যের এই শোকময় অবস্থায় শত্রুরা অবশ্যই এর সুযোগ নেবার চেষ্টা করবে। তাছাড়া বাবরের সামনে দরবারের সবাই হুমায়ুনকে নতুন সম্রাট হিসেবে মেনে নিলেও দরবারে এমন অনেক আমিরি আছেন যারা হুমায়ুনকে বৈধ সম্রাট হিসেবে বিবেচনা করতেন না। সম্রাটের মৃত্যু এই মুহূর্তে প্রকাশ পেলে তারা ঝামেলা করার চেষ্টা করবে, কিন্তু বাদ সাধলেন বাবরের এক হিন্দুস্তানীয় আমির। তিনি এই সংবাদ চেপে না গিয়ে ভিন্নভাবে পরিবেশন করার পরামর্শ দিলেন। তিনি বললেন, এভাবে অসুস্থ সম্রাটের কোনো খবরই জনগণের সামনে না প্রকাশ করলে তাতে বিভ্রান্তি আরও বাড়বে, আর সম্রাটের মৃত্যুগুজব হিসেবে ঠিকই ছড়িয়ে যাবে। তাতে গোটা সাম্রাজ্যের লুটপাট শুরু হয়ে যাবে। তিনি অনুরোধ করলেন, এই শোকের সময় মুঘল পরিবারের সামান্য ভুলও হিন্দুস্তানের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে।
তার পরামর্শে ঘোষকের দল গোটা রাজ্যে ঘোষণা করল সম্রাট অসুস্থ থাকায় স্বেচ্ছায় রাজকার্য থেকে অব্যাহতি নিয়ে নিজের পুত্র হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসিয়েছেন। এই ঘোষণা শোনার পর জনগণ আশ্বস্ত হল যে তাদের সম্রাট জীবিত আছেন এবং নিজ পুত্রের কাছে দায়িত্ব হস্তান্তর করে অবসর গ্রহণ করেছেন। সম্রাটের মৃত্যুর পর তাৎক্ষণিক হুমকির মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করে পরবর্তীতে সম্রাটের মৃত্যু সংবাদ সাম্রাজ্যে প্রকাশ করা হয়। সম্রাট বাবর মৃত্যুর পূর্বেই তাকে কাবুলে সমাহিত করার নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তার ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর মুঘল এই বীরকে যমুনার 2.5 কিলোমিটার পূর্বে আরামবাগের চারবাগে সমাহিত করা হয়। 9 বছর পর 1539 সালের 26শে জুন শেরশাহ সূরির নিকট পরাজিত হয়ে মুঘল সম্রাট হুমায়ুন হিন্দুস্তানের কর্তৃত্ব হারান। হিন্দুস্তানের সাময়িক ছেদ পড়ে মুঘল শাসনামলের। আর এই শেরশাহর শাসনামলে বাবরেরই এক স্ত্রী বেগা বেগম বাবরের দেহাবশেষ আফগানিস্তানের কাবুলে বাবরের আরেক সৃষ্টি বাগি বাবরে স্থানান্তর করেন। বেগা বেগমের এই সিদ্ধান্তের কারণ আজও অস্পষ্ট, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় হুমায়ুন তখন ক্ষমতায় থাকলে নিজের পিতার সমাধি কখনোই আফগানিস্তানের কাবুলে স্থানান্তর করা হতো না। বাবর সারা জীবন তার ভালোবাসার হিন্দুস্তানের মাটিতেই শুয়ে থাকতে পারতেন। শারীরিক দিক থেকে সম্রাট বাবর ভীষণ শক্তপোক্ত গড়নের মানুষ ছিলেন। কথিত আছে তিনি তার 2 কাঁধে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ নিয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারতেন। এছাড়া একটানা 30 ঘন্টা সাঁতার কাটতে পারতেন সম্রাট বাবর। কিন্তু হিন্দুস্তানের একের পর এক যুদ্ধে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার স্বাস্থ্য দ্রুতই ভেঙে পড়ছিল। তাছাড়া দিল্লি আর আগ্রা অধিকার করার পরপরই ইব্রাহিম লোদির মা বাবরের খাবারে বিষ প্রয়োগ করে বাবরকে হত্যার চেষ্টা করেছিলেন। সেইবার বাবর বেঁচে গেলেও বিষের প্রভাব তার শরীরে রয়ে গিয়েছিল। খুব ধীরে ধীরে হলেও বিষাক্রান্তের ফলে শরীরের ভেতর থেকে দুর্বল হচ্ছিলেন বাবর। এই ঘটনার পরপরই তাকে বেশ বড় এবং সিদ্ধান্তমূলক 2টি যুদ্ধে নামতে হয়। সব মিলিয়ে তার শরীরের অবস্থা বেশ খারাপই যাচ্ছিল। এছাড়া তার পুত্র আলোয়ার মির্জার মৃত্যু আর তার কিছুদিন পরেই প্রিয় পুত্র হুমায়ুনের অসুস্থতা পিতা হিসেবে বাবরকে মানসিকভাবে বেশ দুর্বল করে দিয়েছিল। হিন্দুস্তানের আবহাওয়াও বাবরকে কম ভোগায়নি। সব মিলিয়ে হিন্দুস্তানে আসার পর থেকেই বাবর বিভিন্ন মানসিক আর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হিন্দুস্তান বাবরের নিকট অপছন্দ হলেও তিনি নিজের ভাগ্য মেনে নিয়েছিলেন। তিনি জানতেন তার ভবিষ্যৎ বংশধররা ঠিকই একদিন হিন্দুস্তানকে নিজেদের মতো করে সাজিয়ে নেবে আর তারা হিন্দুস্তানকে মন থেকেই আপন করে নেবে। বাবরের ধারণা কোনো অংশেই ভুল প্রমাণিত হয়নি। বাবরের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই হিন্দুস্তানকে ভালোবেসে শক্ত করে আঁকড়ে ধরেছিলেন। নিজেদের মন মতো নানা রঙে তারা হিন্দুস্তানকে সাজিয়ে তুলেছিলেন। আজও হিন্দুস্তানের পথে প্রান্তরে তাদের ভালোবাসার সেসব ছাপ খুঁজে পাওয়া যায়।